আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো হাইলাকান্দি জেলার অন্তর্গত কলেজগুলিতে আধার এনরোলমেন্ট সেন্টার শীঘ্রই খোলা হবে। মঙ্গলবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় পৌরোহিত্য করে জেলা শাসক নিসর্গ হিবারে একথা জানান। শিক্ষা বিভাগ থেকে সভায় জানানো হয়েছে আরোহণ প্রকল্পের আওতায় জেলার ৫৬ জন শিক্ষার্থীকে আগামী নভেম্বর মাসে সরকারি খরচে গুয়াহাটি আইআইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভিজিট করতে নিয়ে যাওয়া হবে। আগামী জানুয়ারি মাসের ১৭ তারিখ রাজ্যের দ্বিতীয় পর্যায়ে জেলার শিক্ষাঙ্গনগুলিতে গুণোৎসব অনুষ্ঠিত হবে সভায় জানানো হয়েছে। কৃষি বিভাগ থেকে সভায় জানানো হয়েছে ২০১৫-১৬ সালের বিভাগীয় সেন্সাস অনুযায়ী জেলায় ৬৮,৭৬১ জন কৃষক থাকলেও বর্তমানে পিএম কিষাণ পোর্টাল অনুযায়ী ৮৬,৪৩৭ জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণের সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় জেলায় ১৭,০০০ কৃষককে যোজনার আওতায় আনার লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত ২২,০০০ জনকে এই যোজনার আওতায় আনা সম্ভব হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে জানানো হয়েছে বিভাগীয় প্রচেষ্টায় জেলার ৫টি ডেভেলপমেন্ট ব্লকে ৫টি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের কাজ সম্পন্ন হলেও বৈদ্যুতিকরণের কাজ কেবল বাকি। সভায় বিভিন্ন বিভাগের চলতি প্রকল্পগুলির বাস্তবায়নের সমস্যা ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। সভায় বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন। অপরদিকে ঘুষকাণ্ডে গ্রেফতার সাধুবাদ কাটিগুড়া নাগরিক অধিকার সুরক্ষার কাটিগুড়ার সহকারী ভূবাসন আধিকারিক কার্যালয়ের ঘুষকাণ্ডের সঙ্গে জড়িত ২ কর্মচারীদের গ্রেফতার করে আদালতে পাঠানোয় কাছাড় জেলা প্রশাসন, কাটিগুড়া সার্কেল অফিসার ও কাটিগুড়ার কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেছে কাটিগুড়া নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। কমিটির সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার সহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষাবিদ আব্দুল ওয়াসিদ, সুনাহর আলী লস্কর, নিখিলেশ দেব, হুসেন আহমেদ লস্কর, আনোয়ার উদ্দিন বাবুইয়া প্রমুখরা কাটিগুড়া চেতনা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কাটিগুড়া এলাকার দুর্নীতি দমন করতে কাছাড় জেলা প্রশাসন, কাটিগুড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলর ও কাটিগুড়া এলাকার সাংবাদিকরা যেভাবে সংবাদ মাধ্যমে প্রচার করে সহায়তা করেছেন তা ধন্যবাদের যোগ্য। তাছাড়াও ইতিমধ্যে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতমালা প্রকল্পের ক্ষেত্রে অন্যান্য নথিপত্রের সঙ্গে নেক্সট অফ কিন প্রয়োজন বলে যে ঘোষণা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন। কারণ এই সার্টিফিকেট পাওয়া সাধারণ জনগণের ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল ও দুঃসাধ্য ব্যাপার। অপরদিকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকপত্র প্রদান করেন বিধায়ক কমলাক্ষ। জেলা শাসকের মারফতে স্মারকপত্রটি প্রদান করেন তিনি। অপরদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে টাটা ট্রাস্ট এবং আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন পরিচালিত ক্যান্সার কেয়ার সেন্টারে আজ থেকে শুরু হচ্ছে রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন থেরাপি ক্যান্সার চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। চলতি বছরের ১ মার্চ এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শর্মা। উদ্বোধনের সময় একসঙ্গে চিকিৎসার সব বিভাগ চালু করা সম্ভব হয়নি অত্যাধুনিক মেশিনপত্র ইনস্টল না হওয়ায়। মেডিকেলের শিলচর ক্যান্সার সেন্টারের তরফে জানা গেছে আজ থেকে পূর্ণকালীন রেডিয়েশন থেরাপি শুরু হয়েছে। রেডিয়েশন থেরাপি করবেন দক্ষিণ ভারত থেকে আসা খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ রেডিও অনকোলজিস্ট ডক্টর ফুলকুমারী, সঙ্গে থাকবেন ২ জন টেকনিশিয়ান। এদিকে ক্যান্সার সেন্টারে ষাটোর্ধ্ব রোগীদের জন্য বিনামূল্যে মেমোগ্রাফি করানোর সুযোগ দেওয়া হয়েছিল। বিশেষ করে এই ছাড় আগামী ২০২৫-এর ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীরা আগামী আরও ৮ মাস বিনামূল্যে মেমোগ্রাফি করাতে পারবেন। এদিকে যাদের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে তারা মেমোগ্রাফি করানোর ক্ষেত্রে ৫০% ছাড় পাবেন। এর জন্য আধার কার্ড দেখাতে হবে রোগীদের। এই ক্যান্সার সেন্টারে ইতিমধ্যে ওপিডি অর্থাৎ বহির্বিভাগে রোগী দেখানো চলছে। করানো হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে এবং মেমোগ্রাফি। এছাড়া ল্যাবরেটরি বিভাগে আরও কিছু বিশেষ টেস্ট করানো যাচ্ছে। এর মধ্যে রয়েছে হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, সিটোলজি এবং টিউমার মার্কার সহ হরমোন অ্যানালিসিস। এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে রোগীরা চিকিৎসার সুবিধা পাচ্ছেন। সরকারি ভর্তুকির সুবিধা পাবেন বিপিএল কার্ড থাকা রোগীরা। সেন্টার সূত্রে জানা গেছে চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে সার্জিক্যাল অনকোলজিও শুরু হয়ে যাবে। আগামী অক্টোবর মাসের মধ্যে চালু হবে পেট সিটি স্ক্যান। এই ক্যান্সার হাসপাতালে একটি পৃথক ব্লাড সেন্টার চালুরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যান্সার চিকিৎসায় যেহেতু রক্তের প্রয়োজন হয় তাই নিজস্ব ব্লাড সেন্টার ছাড়া রক্তের যোগান পাওয়াটা মুশকিল হয়ে পড়বে। সে কথা মাথায় রেখেই রক্তদান কেন্দ্র খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। অপরদিকে রাতাবাড়িতে 10টি দোকানে চুরির ঘটনায় গ্রেফতার 2।
পরপর 10টি দোকানে একই রাতে চুরির তদন্তে নেমে সাফল্য পেয়েছে রামকৃষ্ণনগর পুলিশ। শনিবার গভীর রাতে রামকৃষ্ণনগর থানার বসন্তপুর এবং রাতাবাড়ি থানা এলাকার মোট 10টি দোকান চুরি হয়। এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে এমনটা লক্ষ্য করে তৎপর হয়ে ওঠে রামকৃষ্ণনগর পুলিশ। গোয়েন্দাদের সাহায্যে দুষ্কৃতীদের সন্ধান পান রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথ। সোমবার গভীর রাতে বৃষ্টি যখন অজুরে পড়ছিল তখনই অপারেশনে নামে পুলিশ। বিলবাড়ি এলাকার তুতা মিয়ার ছেলে শাহিন আহমেদ এবং 62 হাল গ্রামের আব্দুর রহিমের ছেলে জাবির আহমেদকে ভাত ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় গ্রেফতার করে থানায় এনে মেডিকেল টেস্ট করার পর জেরা শুরু করে পুলিশ। জেরার মুখে স্বীকার করে অপরাধের কথা। এছাড়া আরো কিছু গোপনীয় তথ্য উদ্ধার করতে সক্ষম হন পুলিশ কর্তারা। তবে তদন্তের স্বার্থে মুখ খুলছে না পুলিশ। মনে করা হচ্ছে চুরির ঘটনায় জড়িত আরো কিছু অপরাধীকে শীঘ্রই শ্রীগড়ে পাঠাতে সক্ষম হবে পুলিশ। অপরদিকে খড়গহস্ত করিমগঞ্জের ডিসি বেঁধে দিলেন অফিসে হাজিরার সময়। কর্মসংস্কৃতি দীর্ঘদিন থেকেই লাটে উঠেছে করিমগঞ্জ জেলার বিভিন্ন কার্যালয়ে। সকাল 11টার আগে অধিকাংশ কর্মচারী অফিসমুখ হন না, আবার অফিসে গিয়ে স্বাক্ষর করেই অন্যত্র গল্প গুজব করতে চলে যান। ফলে আমজনতার জন্য কোনো কাজ করতে ভীষণ সমস্যা হচ্ছে। খুদ ডিসি অফিসের হাল অনেকটা এরকম। আর সার্কল অফিস, সাব রেজিস্ট্রার, শিক্ষা বিভাগ, জল সম্পদ, পিএইচই, ডিআইসি সহ অন্যান্য কার্যালয়ের কর্মসংস্কৃতির উল্লেখ না করলেও চলে। যদিও ওই সকল কার্যালয়ের কিছু সংখ্যক কর্মচারী নিয়ম মেনেই অফিসে আসা যাওয়া করেন, যাদের জন্য বলতে গেলে কিছুটা হলেও অফিসের কাজ সুষ্ঠুভাবে চলছে। তবে এবার অফিস কর্মীদের টাইম টেবিল নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছেন করিমগঞ্জ জেলার আয়ুক্ত। এ মর্মে 5 আগস্ট এক নির্দেশ জারি করেছেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। এতে সাফ জানিয়ে দেন সকাল 9:45 সব সরকারি কার্যালয়ের কর্মীদের উপস্থিত হতে হবে। এরপর 10টার মধ্যে হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে। জেলা আয়ুক্তের কার্যালয় এবং রেভিনিউ সেরেস্তাদার ওই হাজিরা খাতা সকাল 10টায় সমঝে দেবেন অতিরিক্ত আয়ুক্ত মানস প্রতিম বংজঙ্গের কাছে। তিনি খাতাটি ভেরিফাই করে রিপোর্ট করবেন এডিসির কাছে। এডিসি প্রয়োজন অনুসারে কর্মীদের গাফিলতির জন্য সকজ এসিআরে এন্ট্রি, বেতন কর্তন বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যদিকে বিশেষ কারণ জেলার সব কর্মীদের সিএলের জন্য আগে দরখাস্ত করতে হবে। সকাল 9:45 থেকে বিকাল 5টা পর্যন্ত কার্যালয়ে থাকা বাধ্যতামূলক। এই নির্দেশ বিভিন্ন কার্যালয়ে ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে। করিমগঞ্জে অধিকাংশ সরকারি কার্যালয়ে গিয়ে প্রায় নির্দিষ্ট কর্মীকে পাওয়া অসম্ভব। এ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। কর্মসংস্কৃতি ফেরাতে এবার জেলা আয়ুক্তের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সবাই। অপরদিকে কৃষ্ণেন্দু মন্ত্রী হলে উন্নয়ন ঘটবে গোটা করিমগঞ্জ জেলার। পাতারকান্দি বিধায়ককে নিয়ে আশাবাদী রামকৃষ্ণনগর উন্নয়ন সংস্থা। পাতারকান্দির উন্নতি ঘটুক, সঙ্গে উন্নতি হোক গোটা করিমগঞ্জ জেলার, এমনটাই চায় রামকৃষ্ণনগর উন্নয়ন সংস্থা। তার সভাপতি সুব্রত কর জানান, কংগ্রেস আমলে করিমগঞ্জ জেলা একজন মন্ত্রী মিলত, কিন্তু বিজেপির 2টি কার্যালয়ে এখনো এই জেলা কোনো মন্ত্রী পায়নি। লোকসভা ভোটের দৃষ্টিকোণ থেকে যদি পর্যালোচনা করা যায় তবে করিমগঞ্জ লোকসভা আসন জেতা ছিল গেরুয়া দলের কাছে বোনাস। কারণ প্রায় 2.25 লক্ষ মুসলিম ভোট বেশি করিমগঞ্জ আসনে এভাবে ব্যাকফুটে থেকেও কৃপানাথ পালা কঠিন জয় হাসিল করেছেন। ফলে এই লোকসভা আসনে বসবাসকারীদের বিশেষ খেয়াল রাখা উচিত সরকারের। আর কৃপানাথের জয়ে রামকৃষ্ণনগরবাসী উৎফুল্লিত, কারণ তিনি ঘরের ছেলে। সবাই আশাবাদী ছিলেন কৃপানাথ মন্ত্রী হবেন, কিন্তু করা হয়নি। আর কৃপানাথকে জেতাতে অন্য বিধায়কদের পাশাপাশি পাতারকান্দির বিধায়কের ভূমিকা ছিল সব থেকে প্রশংসনীয়। সবকটি বিধানসভা থেকে কৃপানাথ মুসলিম ভোট পেয়েছেন, কিন্তু পাতারকান্দি থেকে সবচেয়ে বেশি মুসলিম ভোট আনতে সক্ষম হয়েছেন কৃষ্ণেন্দু। তাই তাকে উৎসাহিত করা প্রয়োজন। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লোকসভা ভোটের আগেই কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন। ফলে উন্নয়ন সংস্থা মনে করে কৃষ্ণেন্দু মন্ত্রী হবেন নিশ্চিত। কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হলে পাতারকান্দি মানুষ যেমন খুশি হবেন, এর থেকে কম হবেন না রামকৃষ্ণনগরবাসী, কারণ তিনিও ঘরের ছেলে। ব্যক্তিত্ব সম্পন্ন কৃষ্ণেন্দু মন্ত্রী হলে উন্নয়ন ঘটবে সীমান্ত জেলা। সুব্রত কর বলেন, বরাকবাসী সবসময় যোগাযোগ সমস্যায় ভোগেন ভৌগোলিক কারণে। ফলে জিনিসপত্রের দাম রাজ্যের অন্য জায়গার তুলনায় বেশি থাকে। এছাড়া ভৌগোলিক কারণে আরো নানান সমস্যার সম্মুখীন হন উপত্যকাবাসী। ফলে রাজ্যের ওই ভূখণ্ডকে বেশি গুরুত্ব দেওয়া সরকারের উচিত, তেমনি ওই এলাকার বাসিন্দাদের প্রতিও। বলেন, রাজ্য সরকারের কাছে সংস্থার দাবি বরাক উপত্যকার মধ্যবর্তী স্থানে যাতে এয়ারপোর্ট স্থাপিত হয়। এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেন বিশেষ দাবি রাখেন কেন্দ্রীয় সরকারের কাছে। আর ওই বিষয় নিয়ে করিমগঞ্জের সাংসদ কৃপনাথ পালার সোচ্চার হওয়া প্রয়োজন সংসদে। পাশাপাশি সাবসিডাইড রেটে যেন বিমান ভাড়া করা হয়, কারণ বর্ষা মরশুমে সড়ক এবং রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে বরাক উপত্যকা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদিও সম উন্নয়ন ঘটিয়ে চলেছেন রাজ্যের, কিন্তু বরাক উপত্যকা যেহেতু যোগাযোগ সমস্যায় ভুগে, তাই বরাকের প্রতি বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।
প্রতিবেশী রাষ্ট্রের সীমানা রয়েছে করিমগঞ্জের সঙ্গে, ফলে নানা কারণে বেশি নজর রাখার প্রয়োজন করিমগঞ্জ জেলার প্রতি। এছাড়াও উন্নয়ন সংস্থার সভাপতি উল্লেখ করেন, করিমগঞ্জের বিধায়করা যেন সরব হন বরাকের মধ্যবর্তী স্থানে এয়ারপোর্ট স্থাপন করতে, কারণ কাছাড়ের ডলুতে হলে করিমগঞ্জ লোকসভা আসনের মানুষের দীর্ঘপথ পাড়ি দিতে হয়, তাই যুক্তিদর্শী যেন উপত্যকার মধ্যবর্তী স্থানে করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এসব যুক্তিদর্শী দাবি জানালে তিনি সদর্থক ভূমিকা নেবেন বলে মনে করে উন্নয়ন সংস্থা। অপরদিকে আজই পৌঁছবেন ডক্টর ইউনূস, 24 ঘন্টায় শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বুধবার দেশের উদ্দেশ্যে রওনা হবেন। রাতে অথবা কাল সকালের মধ্যে তিনি দেশে আসতে পারেন। এর মধ্যে আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে। 24 ঘন্টা বা তার কিছু বেশি সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ, সেটা হয়তো আমরা করে ফেলতে পারবো। মঙ্গলবার দিবাগত রাত 12টার পরে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বৈঠকে আমরা প্রস্তাব করেছি। রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে বলেছেন তাকে প্রদান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার সন্ধ্যা 6টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক। এরপর সন্ধ্যা 7:40 বঙ্গভবনে প্রবেশ করেন সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান। বৈঠক শেষে রাত 12টায় বঙ্গভবন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বের হয়ে আসেন, আর 3 বাহিনীর প্রধানরা রাত 12:10 বঙ্গভবন থেকে বের হন। অপরদিকে শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বাংলাদেশের হাল নিজের হাতে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। 48 ঘন্টার মধ্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা দিয়েছিলেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানালো আমেরিকা। একই সঙ্গে দেশের সংকটকালীন মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেনাবাহিনীকে স্যালুট জানিয়েছে আমেরিকা। মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশে প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করার ঘোষণা করেছেন। আমরা সেই রিপোর্ট দেখেছি। আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মার্কিন প্রশাসন বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। তিনি সব পক্ষকে হিংসা থেকে বিরত থাকার আহ্বান জানান। মিলার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তন পরিচালনার আহ্বান জানাচ্ছি। আরও এক প্রশ্নের জবাবে মার্কিন মুখপাত্র বলেন, আমরা চাই বাংলাদেশের জনগণই ভবিষ্যৎ সরকারের বিষয়ে সিদ্ধান্ত নিক। মিলার আরও বলেন, বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘন এবং হতাহতের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে দুঃখিত। এসব মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে পূর্ণ ও স্বচ্ছ তদন্ত অত্যাবশ্যক। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।